আসসালামু আলাইকুম। স্টক ভ্যালুয়েশন এই চ্যাপ্টারের উপর আমি আজকে 5 নম্বর ক্লাস নিব এবং আজকের ক্লাসটি হচ্ছে এই চ্যাপ্টারের সর্বশেষ ক্লাস। ওকে, স্ক্রিনে আমরা 19 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ইউ আর ইভালুয়েটিং দ্য পোটেনশিয়াল পারচেজ অফ এ স্মল বিজনেস কারেন্টলি জেনারেটিং টাকা 42,500 অফ আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো। ব্র্যাকেটে বলা আছে D0 ইকাল টু 42,500। মানে তোমার একটা বিজনেস থেকে তোমার আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো মানে ট্যাক্স পরবর্তী নগদ আন্তঃপ্রবাহ হয় 42,500 টাকা। এখন এই আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোকে তারা হচ্ছে D0 ধারা প্রকাশ করছে 42,500। তো আমরা দেখতে পেলাম অঙ্কের মধ্যে D0 42,500 টাকা দেওয়া আছে। অন দ্য বেসিস অফ এ রিভিউ অফ সিমিলার রিস্ক ইনভেস্টমেন্ট অপরচুনিটিস ইউ মাস্ট আর্ন অ্যান 18% রেট অফ রিটার্ন অন দ্য প্রপোজ পারচেজ। মানে এইখান থেকে তোমার হচ্ছে রিকোয়ার রেট অফ রিটার্ন মানে প্রত্যাশিত আয়ের হার হচ্ছে 18%। এই রিকোয়ার রেট অফ রিটার্নকে আমরা বলবো হচ্ছে কেইর মান দেওয়া আছে 18%। এখন বলছে বিকজ ইউ আর রিলেটিভলি আনসার্টেন অ্যাবাউট ফিউচার ক্যাশ ফ্লো ইউ ডিসাইড টু এস্টিমেট দ্য ফার্মস ভ্যালু ইউজিং সেভারেল পসিবল অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য গ্রোথ রেট অফ ক্যাশ ফ্লোস। মানে বলছে বিকজ ইউ আর রিলেটিভলি আনসার্টেন অ্যাবাউট ফিউচার ক্যাশ ফ্লো সম্পর্কে যেহেতু তুমি অনিশ্চিত, ইউ ডিসাইড তুমি সিদ্ধান্ত নিয়েছো টু এস্টিমেট দ্য ফার্মস ভ্যালু ফার্মের ভ্যালু নির্ণয় করবা। ফার্মের ভ্যালুকে আমরা P0 দ্বারা প্রকাশ করতে পারি। তো আমরা P0 নির্ণয় করব ইউজিং সেভারেল পসিবল অ্যাজাম্পশনস অ্যাবাউট দ্য গ্রোথ রেট অফ ক্যাশ ফ্লোস। মানে ক্যাশ ফ্লোর গ্রোথ রেট সম্পর্কে আমরা হচ্ছে কিছু অ্যাজাম্পশন করে ফার্মের ভ্যালু নির্ণয় করব, অর্থাৎ P0 নির্ণয় করব। আমাদের এ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে 0% গ্রোথ রেট ফ্রম নাও টু ইনফিনিটি। মানে এখন থেকে আজীবন আমাদের গ্রোথ রেট হচ্ছে 0%। তার মানে অঙ্কে গ্রোথ রেট নাই। যদি গ্রোথ রেট না থাকে সেক্ষেত্রে ফার্মের ভ্যালু কত বা P0 কত সেটা বের করব। আবার বিতে বলছে 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম নাও টু ইনফিনিটি। মানে আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট হচ্ছে 7%, অর্থাৎ স্থির গ্রোথ রেট 7%। নাও টু ইনফিনিটি এখন থেকে আজীবন। তার মানে অঙ্কের মধ্যে গ্রোথ রেট একটাই দেওয়া আছে 7%। যখন গ্রোথ রেট একটাই দেওয়া থাকে তখন সেই অঙ্কটা হয় কনস্ট্যান্ট গ্রোথ মডেলের অঙ্ক। সো কনস্ট্যান্ট গ্রোথ মডেলের অঙ্কে আমরা হচ্ছে P0 নির্ণয় করব, অর্থাৎ দ্বিতীয় সূত্র প্রয়োগ করে, ঠিক আছে, D1/K-G ওই সূত্রটা প্রয়োগ করে। আর সি নাম্বার হচ্ছে মাল্টি গ্রোথ মডেলের একটা অঙ্ক। এখানে বলা হয়েছে মাল্টি পিরিয়ড মডেলের একটা অঙ্ক। এখানে বলা হয়েছে 12% গ্রোথ রেট ফর ফার্স্ট 2 ইয়ার্স। আমাদের প্রথম 2 বছরের জন্য গ্রোথ রেট 12%। এটা G1 এর মান। ফলোইড বাই এ কনস্ট্যান্ট 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 3 টু ইনফিনিটি। 3 থেকে আজীবন আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট হচ্ছে 7%। এটা G2 এর মান। মানে অঙ্কের মধ্যে প্রথম দুই বছরের জন্য 12% গ্রোথ রেট দেওয়া আছে। সো এটা হচ্ছে G1 এর মান। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট দেওয়া আছে যেটা কাজ করবে 3 থেকে আজীবন। কনস্ট্যান্ট গ্রোথ রেটের মান হচ্ছে 7%। এটা হচ্ছে G2 এর মান। G1 এবং G2 এর সাহায্যে আমরা ফার্মস ভ্যালু বা P0 নির্ণয় করব। এটা মাল্টিপিরিয়ড মডেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তো এই অঙ্কটা আমরা এখন সমাধান করবো। এটা পারবা, আমি জাস্ট হচ্ছে থিমটা দেখাই দিই কিভাবে সমাধানটা করতে হবে। প্রথমত আমরা গিভেনটা লিখে ফেলবো, ঠিক আছে। দেওয়া আছে, কি দেওয়া আছে, আমাদের D0 মান দেওয়া আছে 42,500, আর এটার নাম হচ্ছে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো। আফটার ট্যাক্স ক্যাশ ফ্লোকে আমরা হচ্ছে CF0 বলতে পারি। বাট এখানে যেহেতু আমাদের D0 সিম্বল ব্যবহার করছে সেহেতু আমরা সিম্বল হিসাবে D0টাই ব্যবহার করব। এখানে লিখতে পারি আমরা যে আফটার ট্যাক্স ক্যাশ ফ্লো, সংক্ষেপে হচ্ছে D0। D0-র মান হচ্ছে কত, 42,500। আচ্ছা, এরপর 18% রিকোয়ার রেট অফ রিটার্ন, অর্থাৎ কে এর মান দেওয়া আছে। সো আমরা লিখলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, যাকে সংক্ষেপে আমরা কেই দ্বারা প্রকাশ করি। সো কে এর মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 18%। 100 দিয়ে ভাগ করলে কত হবে, স্যার পয়েন্ট। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার কেই না লিখে আর লেখা যাবে? হ্যাঁ, আর লেখা যাবে। এখানে কেই না লিখে শুধু স্মল লেটারের আর লেখা যাবে। ওকে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমাদের বের করতে বলছে ফার্মস ভ্যালু। তো আমরা এখানে লিখতে পারি যে ফার্মস ভ্যালু, যাকে আমরা সংক্ষেপে P0 দ্বারা প্রকাশ করলাম। সো P0 মান কত এটা আমাদেরকে বের করতে বলছে।
আচ্ছা, এখন রিকোয়ারমেন্ট এতে আমাদের বলছে গ্রোথ রেট 0%, সেই ক্ষেত্রে ফার্মস ভ্যালু কত? সো আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখব যে হোয়েন গ্রোথ রেট জি ইকালস টু 0%, হোয়েন গ্রোথ রেট জি ইকাল টু 0%, অর দিয়ে আমরা লিখতে পারি 0। এরপর আমরা লিখবো যে উইনো, আমরা জানি P0 সমান, যখন অঙ্কের মধ্যে গ্রোথ রেট 0% থাকে তখন আমাদের P0 বের করার সূত্র হচ্ছে উপরে D0, নিচে হচ্ছে KE। তাহলে আমাদের D0 এর মান হচ্ছে দেওয়া হচ্ছে 42,500, তাহলে আমি এখানে 42,500 লিখলাম। আর কে এর মান হচ্ছে 0.18, সো আমরা 0.18 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত আসে রেজাল্ট? 42,500কে 0.18 দিয়ে ভাগ করলে 2,36,111 আসে। তাহলে আমাদের রেজাল্ট আসবে টাকা 2,36,111। আমি বইয়ের অ্যান্সারটাই লিখলাম, 42,500 ভাগ 0.18, 2,36,111। হ্যাঁ, ঠিক আছে রেজাল্ট। আচ্ছা, এরপর আমাদের হচ্ছে সেকেন্ড রিকোয়ারমেন্টে আমাদের কি বের করতে বলছে? ফান্ডস ভ্যালু অর্থাৎ P0 বের করব, যেখানে 7% হচ্ছে কনস্ট্যান্ট গ্রোথ রেট, তাই না? তো আমরা রিকোয়ারমেন্ট বি দিব, লিখবো যে হোয়েন, এখানে কি বলছে? কনস্ট্যান্ট গ্রোথ রেট 7%, তো আমরা লিখবো যে যখন কনস্ট্যান্ট গ্রোথ রেট জি ইকালস টু, কনস্ট্যান্ট গ্রোথ রেট জি ইকালস টু 7%, অর দিয়ে লিখলাম 0.07, উইনো, আমরা জানি। তখন আমাদের P0 বের করার জন্য সূত্রটা হবে উপরে D1 আর নিচে হবে KE মাইনাস জি। এখন D1 এর মান সম্ভবত আমাদের কাছে নাই, সো আমরা D1 এর মানটা হেয়ার দিয়ে বের করে নিব। হেয়ার, এখানে D1 বের করার সূত্র হচ্ছে D0 ইন্টু 1 প্লাস জি। তাহলে D0 এর মান 42,500, এটা অঙ্কে দেওয়া আছে। আর জি এর মান আমাদের কাছে দেওয়া আছে 0.07। তো সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করলে কত পাবো? D1 এর মান 45,475, 45,475, ঠিক আছে। 42,500 ইন্টু 1 প্লাস 0.07, 45,475। হ্যাঁ, ঠিক আছে রেজাল্ট। আচ্ছা, এখন আমরা যদি মান বসাই দিই, D1 এর পরিবর্তে আমরা মান বসাই দিব 45,475। আর কেই মাইনাস জি, কে এর মান হচ্ছে 0.18 আর জি এর মান হচ্ছে 0.07। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? উপরে তোমার হচ্ছে 45,475, আর নিচের বিয়োগফলটা কত আসে? 18 থেকে 7 গেলে 0.11 থাকে। সো আমরা যদি 0.11 দিয়ে ভাগ করি তাহলে কত টাকা বের হবে? এখানে বের হবে হচ্ছে 4,13,409, 4,13,409। এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট 2 এর অ্যান্সার, রিকোয়ারমেন্ট বি এর অ্যান্সার। আমরা কি রিকোয়ারমেন্ট এ বি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা এখন রিকোয়ারমেন্ট সিতে যাব, ঠিক আছে? রিকোয়ারমেন্ট সিতে যাব, আমি এগুলো সব মুছে দিলাম, যা যা আছে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এগুলো মুছে দিব, মুছে দিয়ে আমি সি নাম্বার রিকোয়ারমেন্টটা বুঝাবো এখন। আচ্ছা, রিকোয়ারমেন্ট সিতে বলছে যে 12% গ্রোথ রেট ফর ফার্স্ট 2 ইয়ার্স, আমাদের প্রথম 2 বছরের জন্য গ্রোথ রেট হচ্ছে 12%। তাহলে এটাকে আমরা G1 বলতে পারি, ঠিক আছে? G1 বলতে পারি। G1 এর মান হচ্ছে কত? 12%। কাজ করবে কয় বছর? 2 বছর। ফলোড বাই 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 3 টু ইনফিনিটি, 3 থেকে আজীবন
আমাদের কনস্ট্যান্ট গ্রোথ রেট হচ্ছে 7%। সো এটা আমাদের দ্বিতীয় গ্রোথ রেট, যাকে আমরা G2 দ্বারা প্রকাশ করব। আবারও বলতেছি যে অঙ্কের মধ্যে বলা আছে 12% গ্রোথ রেট ফর ফার্স্ট 2 ইয়ার্স। আমাদের প্রথম 2 বছরের জন্য গ্রোথ রেট দেওয়া আছে 12%। তাহলে এটা আমাদের একটা গ্রোথ রেট, যাকে G1 বলছি। তারপর বলছে 7% কনস্ট্যান্ট গ্রোথ রেট ফ্রম ইয়ার 3 টু ইনফিনিটি। 3 থেকে আজীবন আমাদের গ্রোথ রেট হচ্ছে 7%। সো এটা আমাদের সেকেন্ড গ্রোথ রেট, যাকে আমরা G2 বলবো। তো যখনই অঙ্কের মধ্যে দুইটা গ্রোথ রেট থাকবে, তখন আমাদের মাল্টিপিরিয়ড মডেলের সূত্রটা অ্যাপ্লাই করতে হয়। তো আমরা মাল্টিপিরিয়ড মডেলের সূত্র অ্যাপ্লাই করব। সো প্রথমত আমরা ছোট্ট করে কিছু গিভেন লিখতে পারি। মানে গিভেন তো একবার লিখছি, এখন এই দুইটা গ্রোথ রেট জাস্ট লিখবো হোয়েন দিয়ে। রিকোয়ারমেন্ট সি দিয়ে আমরা লিখবো হোয়েন growth rate for first 2 years, লিখবো growth rate for first 2 years, প্রথম 2 বছরের জন্য গ্রোথ রেট G1। G1 এর মান হচ্ছে কত? 12%। 100 দিয়ে ভাগ করলে কত হবে? 0.12। এরপর লিখবো যে কনস্ট্যান্ট গ্রোথ রেট। কনস্ট্যান্ট গ্রোথ রেট হচ্ছে G2। G2 এর মান হচ্ছে 7%। 100 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 0.07। আচ্ছা, এখন আমরা হচ্ছে ফার্মস ভ্যালু বের করব, মানে P0 বের করব। সো P0 বের করার আগে আমাদের কিছু কাজ আছে, যেমন আমরা হেয়ার দিয়ে কিছু ডিভিডেন্ড বের করব, ঠিক আছে? যেমন D1, D2, D3, তিনটা ডিভিডেন্ড বের করতে হবে। কারণটা কি? কারণ আমাদের অঙ্কের মধ্যে প্রথম যে গ্রোথ রেট দেওয়া আছে, এটা কাজ করবে 2 ইয়ার্স। 2 ইয়ার্স মানে 1 আর 2, হ্যাঁ, 2টা বছর কাজ করবে। তো এই 2 ইয়ার্স এর জন্য আমাদের দুইটা ডিভিডেন্ড বের করা লাগবে। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট এটা কাজ করবে আজীবন। আজীবন বললে আমরা 1 বছর চিন্তা করি, তো 1 বছরের জন্য আরেকটা ডিভিডেন্ড বের করা লাগবে। তাহলে আমাদের অঙ্কের মধ্যে মোট 3 বছরের 3টা ডিভিডেন্ড বের করা লাগবে। আবারও বলতেছি, এই 3টা ডিভিডেন্ড কোত্থেকে আসলো? আমাদের অঙ্কের মধ্যে গ্রোথ রেট, প্রথম যে গ্রোথ রেটটা দেওয়া আছে, যাকে আমরা G1 দ্বারা প্রকাশ করেছি, G1 কাজ করবে 2 বছর। তাহলে 2 বছরের সাহায্যে 2 বছর কাজ করবে G1। তো এই G1 এর সাহায্যে আমরা দুইটা ডিভিডেন্ড বের করব, D1, D2। আর কনস্ট্যান্ট গ্রোথ রেট কাজ করবে আজীবন, মানে G2 কাজ করবে আজীবন। আজীবন বললে আমরা জাস্ট একটা ডিভিডেন্ড বের করব, অর্থাৎ D3 বের করব। তাহলে এই অঙ্কে আমাদের হচ্ছে 3টা ডিভিডেন্ড বের করা লাগছে। আমরা বের করে ফেলি। D1 বের করার সূত্র কি? D0 ইন্টু 1 প্লাস G1। তারপরে D2 বের করার সূত্র কি হবে? D1 ইন্টু 1 প্লাস G1। আর D3 বের করার সূত্র হবে D2 ইন্টু 1 প্লাস G2। তাহলে আমাদের D0-র মান কত? D0-র মান প্রশ্নে দেওয়া আছে 42,500। সো আমি এখানে 42,500 লিখলাম। তারপরে 1 প্লাস G1। G1 কত? G1 হচ্ছে 12% অর 0.12। ক্যালকুলেশন করলে কত আসবে রেজাল্ট? এইখানে D1 এর মান আসবে 47,600। 40,600। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। 47,600। ওকে, এই 47,600 এটা হচ্ছে D1 এর মান। সো আমরা D1 এর পরিবর্তে 47,600 বসাই দিলাম। 1 প্লাস 0.12। এখন কত আসবে? সাতচল্লিশ হাজার ছয়শো গুণন 1 প্লাস 0.12, 53,312 এরকম আসে। ইয়া 53,312। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখে দেবো যে 53,312, 53,312। আর এটাই হচ্ছে আমাদের D2 এর মান। সো এখানে আমরা D2 এর পরিবর্তে 53,312 লিখে দিব। তার সাথে গুণ করতে হবে 1 প্লাস G2। G2-র মান হচ্ছে 0.07। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে? 53,312 গুণন 1 প্লাস 0.07। 57,000, কত? 57,043। 57,043। 57,043। আমার এখানে 44 লেখা আছে, সম্ভবত 43। 84।
84। 84 আছে। হ্যাঁ, তাহলে এটা 57,044 করে দিলাম। আচ্ছা, তো আমাদের এই অঙ্কটাতে মোট 3টা ডিভিডেন্ড বের করা লাগছে। আমি এই কথাটা আরেকবার একটু বুঝাই, যদি কারো কোনো প্রবলেম থাকে আশা করি সলভ হয়ে যাবে। যে আমাদের প্রথম গ্রোথ রেটটা কাজ করবে 2 বছর, আর পরের গ্রোথ রেটটা কাজ করবে আজীবন। তাহলে এইখান থেকে আমরা 2 বছর দেখলাম মেয়াদ, আর এইটার মেয়াদ দেখলাম হচ্ছে যে সেকেন্ড যে গ্রোথ রেটটা, এটার মেয়াদ দেখলাম আজীবন। তো আজীবন বললে আমরা হচ্ছে 1 বছর চিন্তা করব। ঠিক আছে, আজীবন বললে 1 বছর চিন্তা করব। তাহলে এই অঙ্কটা হচ্ছে 2 বছর আর 1 বছর, মোট বলতে পারি 3 বছরের অঙ্ক। হ্যাঁ, তো 3 বছরের অঙ্কের জন্য আমাদের 3টা ডিভিডেন্ড বের করতে হবে। যে ফার্স্ট যে 12% গ্রোথ রেট, এটা 2 বছর কাজ করবে, এই জন্য D1 D2 বের করতে হবে। আর এই যে 7% গ্রোথ রেট, এই 7% গ্রোথ রেট যেহেতু 3 থেকে আজীবন, বা আমি বলতে পারি আজীবন কাজ করবে, তো আজীবন বললে 1 বছরের একটা ডিভিডেন্ড বের করা লাগে। সো আমি D3 বের করলাম। ঠিক আছে, তো D1 D2 D3 বের করেছি। এখন আমাদের হচ্ছে P2 নির্ণয় করতে হবে। মানে ডিভিডেন্ড যদি 3টা বের করি, তাহলে তার আগের বছরের যে প্রাইস, সেই প্রাইসটা আমার কাজে লাগবে। সো আমাকে P2 বের করতে হবে। তো আমি P2 বের করার সূত্রটা মুখস্থ করি না, এটা আমি নর্মালি মনে রাখি এইভাবে, যে শেষ যেই ডিভিডেন্ডটা আছে, শেষ ডিভিডেন্ডটা উপরে বসবে, অর্থাৎ D3 উপরে বসবে। তাকে ভাগ করতে হবে KE মাইনাস শেষ গ্রোথ রেট দিয়ে। শেষ গ্রোথ রেট হচ্ছে G2। আবারও বলতেছি, আমাদের P2 এইটা বুঝলাম কিভাবে যে আমাকে এখন P2 বের করতে হবে। এটা বোঝার উপায় হচ্ছে আমাদের ডিভিডেন্ড কয়টা বের হইছে, দেখলাম যে 3টা বের হইছে। তাহলে 3 বছর পর্যন্ত যদি ডিভিডেন্ড বের করি, তাহলে 3 বছরের পূর্বের বছরটা কত, 2 বছর। তাহলে আমাদের দ্বিতীয় বছরের প্রাইসটা বের করা লাগবে, কারণ মূল সূত্রটা টুতে গিয়ে শেষ হবে। ডিভিডেন্ড 3টা বের হইছে, তাহলে আগের বছরের প্রাইসটা হচ্ছে সেকেন্ড ইয়ারের প্রাইস। তার মানে আমার আগের বছরের প্রাইসটা জানা জরুরি। তাহলে আমি P2টা বের করছি। এখন P2 বের করার সূত্র মুখস্থ করা যাবে না, আমরা শেষ ডিভিডেন্ডটাকে উপরে বসাবো, D3 কে উপরে বসাবো, ভাগ করব KE মাইনাস শেষ গ্রোথ রেট। শেষ গ্রোথ রেট হচ্ছে G2, তাহলে KE মাইনাস G2 ভাগ করে দিব। এখন আমরা ক্যালকুলেশন করলে আমাদের P2 এর মান কত সেটা আমরা জানতে পারবো। P2 এর মানটা দেখি কত আসে এখানে, 57,044। আর তাকে আমরা KE কত, 18%, অর্থাৎ 0.18। তার থেকে বিয়োগ করব G2 মান হচ্ছে 0.07। সেক্ষেত্রে আমাদের রেজাল্ট কত আসে? পাঁচ 5,18,582 হবে। 82 হবে, হ্যাঁ, 5,18,582। সো আমি এখানে লিখলাম 5,18,582, 5,18,582। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা লিখবো যে উইনো, আমরা জানি আমাদের P0, এটা হচ্ছে মেইন রিকোয়ারমেন্ট। P0 বের করার সূত্র হচ্ছে D1 ডিভাইড বাই 1 প্লাস KE হোল টু দি পাওয়ার 1 প্লাস D2 1 প্লাস KE হোল টু দি পাওয়ার 2। এইভাবে আমাদের সূত্রটা যাবে কত পর্যন্ত, DN প্লাস PN 1 প্লাস KE হোল টু দি পাওয়ার n। এখন কথা হচ্ছে আমাদের এই n বলতে আমরা কত বছর পর্যন্তকে বুঝবো। এই যে জাস্ট পি এর দিকে আমরা ফোকাস রাখবো, পি যত বছর আমাদের এন এর মানও তত বছর। তো পি যেহেতু 2, তাহলে আমাদের এন এর মানও 2, তার মানে D2 প্লাস P2 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2 থেকে আমাদের সূত্রটা শেষ হবে। হ্যাঁ, তার মানে 2 তে গিয়ে যেহেতু শেষ হবে, সেহেতু আমি জাস্ট 2বার ক্যালকুলেশন দেখাতে পারবো, অর্থাৎ D1 এর পরেই আমাদের 2 তে চলে যেতে হবে। হ্যাঁ, D2 প্লাস P2 1 প্লাস কে হোল টু দি পাওয়ার 2। মানে আমি যদি সূত্রটা থেকে আরেকটা লাইন করতে চাই, যদি এটা আমি করবো না, জাস্ট বোঝানোর জন্য বলতেছি আর কি, যে সূত্রটাকে যদি আমি এই অঙ্ক অনুযায়ী কনভার্ট করতে চাই, তাহলে আমাদের সূত্রটা হবে এরকম, D1 ডিভাইড বাই 1 প্লাস KE হোল টু দি পাওয়ার 1। হ্যাঁ, যেহেতু 2 তে শেষ হবে, P2 না, তাহলে সূত্রটা 2 তে গিয়ে শেষ হবে। তাহলে আমাদের 2 মানে হচ্ছে n এর মান হচ্ছে 2। তাহলে আমরা D2 প্লাস P2 1 প্লাস KE হোল টু দি পাওয়ার 2, মানে আমাদের সূত্রটা এইখানে গিয়ে শেষ হয়ে যাবে। তো আমাদের এই সূত্র এইভাবে লেখা দরকার নাই, আমরা জাস্ট মান বসানোর সময় 2 পর্যন্ত মান বসাবো, তাহলেই হবে। ঠিক আছে, আমরা মান বসানোর সময় জাস্ট 2 পর্যন্ত মান বসাবো। যেমন আমাদের D1 এর মান কত, D1 এর মান হচ্ছে 47,600। তাকে ভাগ করবো 1 প্লাস কেই হচ্ছে 0.18 হোল টু দি পাওয়ার 1 প্লাস, হ্যাঁ, ডিএন প্লাস পিএন, মানে ডিএন বলতে আমরা D2 কে বুঝাচ্ছি, অর্থাৎ D2 এর মান হচ্ছে 53,312। সো 53,312। আর পিএন বলতে আমরা P2 কে বুঝাচ্ছি,
সো P2 এর মান হচ্ছে 5,18,582। তাকে আমরা ভাগ করব 1+0.18 হোল টু দি পাওয়ার 2 দ্বারা। তাহলে আমাদের ক্যালকুলেশন কত আসে? আমরা যদি উপরের অংশটা ক্যালকুলেশন করি, 47,600-কে যদি 1+0.18 হোল টু দি পাওয়ার 1 দ্বারা ভাগ করি, তাহলে কত আসে? 40,339। 40,339। বা আরেকটা লাইন চাইলে আমরা করে নিতে পারি এরকম করে যে 47,600, এখানে 1+0.18 হোল টু দি পাওয়ার 1, এটার মান হচ্ছে 1.18, তারপরে প্লাস এই দুইটার যোগফল কত আসে? 53,312 আর 5,18,582, এই দুইটার যোগফল আসে 5,71,894। 5,71,894, 5,71,894, তাকে ভাগ করতে হবে 1+0.18 হোল টু দি পাওয়ার 2 দ্বারা। সো এইটার মান আসছে তোমার 1.3924, 1.3924। তাহলে প্রথম অংশটাকে ভাগ করলে কত বলেছিলা? 40,339। হ্যাঁ, 40,339। আর সেকেন্ড অংশটাকে ভাগ করলে কত আসে? 4,10,725। 4,10,725। 4,10,725। হ্যাঁ, এখন এই দুইটাকে যোগ করলে আমাদের ফার্মস ভ্যালু বা P0 মান চলে আসবে। যোগফলটা কত আসে? 4,00,000 4,51,064। 4,51,064। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট সি এর অ্যান্সার। তো আশা করি 19 নম্বর অঙ্ক বুঝতে পেরেছো। 19-এর পর আমাদের 20 নম্বর যে অঙ্কটা আছে, স্ক্রিনে আমরা 20 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এবিসি কোম্পানি হ্যাজ পেইড ডিভিডেন্ডস শোন ইন দ্য ফলোইং টেবিল ওভার দ্য পাস্ট 6 ইয়ার্স। গত 6 বছরের যে ডিভিডেন্ড পরিশোধ করেছে এবিসি কোম্পানি, সেই ডিভিডেন্ডগুলো নিচের টেবিলে দেওয়া হলো। সো আমরা দেখতে পাচ্ছি 2025, 24, 23, 22, 21, 20 এগুলো হচ্ছে আমাদের পাস্ট 6 ইয়ার্স, হ্যাঁ, বা গত 6 বছর। সো এই গত 6 বছরের যেই ডিভিডেন্ড পার শেয়ার সেগুলো আমাদের অঙ্কের মধ্যে দেওয়া আছে। এখন বলছে দ্য ফার্মস ডিভিডেন্ড পার শেয়ার নেক্সট ইয়ার ইজ এক্সপেক্টেড টু বি টাকা 3.02। আগামী বছরের ডিভিডেন্ড পার শেয়ার হচ্ছে 3.02 টাকা। তাহলে এই 3.02 এটা কিসের মান? এটা হচ্ছে আমাদের D1 এর মান। কারণ আমরা জানি যে নেক্সট ইয়ারে ডিভিডেন্ড পার শেয়ার এটাকে আমরা D1 বলি, কারণ ভবিষ্যতে ডিভিডেন্ডকে D1 বলতে হয়। আচ্ছা, এরপরে এ নাম্বার রিকোয়ারমেন্টে বলা হয়েছে ইফ ইউ ক্যান আর্ন 13% অন সিমিলার রিস্ক ইনভেস্টমেন্ট, মানে সমজাতীয় রিস্ক ইনভেস্টমেন্ট থেকে তুমি 13% আয় করতে পারো, তাহলে এই প্রজেক্ট থেকেও তোমার প্রত্যাশা থাকবে 13% আয় করার। দ্যাটস মিন এই 13% হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। আবার বলছি সিমিলার রিস্ক ইনভেস্টমেন্ট থেকে তুমি 13% আয় করতে পারো, মানে এই প্রজেক্টের যে রিস্ক, এরকম সিমিলার যে রিস্ক ইনভেস্টমেন্ট গুলো আছে সেখান থেকে তুমি 13% আয় করতে পারো। তাহলে এই প্রজেক্ট থেকেও তোমার প্রত্যাশা কি 13% আয় করবা। তাহলে এই 13%কে বলা হবে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বা কেই। কেই মান হচ্ছে 13%। এখন বলছে হোয়াট ইজ দ্য মোস্ট ইউ উড বি উইলিং টু পে পার শেয়ার, মানে এই শেয়ারের জন্য সর্বোচ্চ তুমি কত টাকা পরিশোধ করবা। তাহলে P0 বাইর করতে হবে। আমরা P0 মান যত আসবে আমরা বলে দেবো যে আমরা সর্বোচ্চ এত টাকা পরিশোধ করতে পারবো এই শেয়ারের জন্য। তাহলে এটা হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট এ। তো আসো আগে আমরা রিকোয়ারমেন্ট এ করি, তারপর বি, সি এগুলো আমরা কমপ্লিট করব। আচ্ছা, সলিউশন দিয়ে আমরা লিখলাম রিকোয়ারমেন্ট এ। রিকোয়ারমেন্ট এতে আমাদের কি করতে হবে? শেয়ারের প্রাইস বের করে একটা মন্তব্য করতে হবে। তো আমরা রিকোয়ারমেন্ট এ দিয়ে লিখলাম ক্যালকুলেশন অফ কারেন্ট প্রাইস অফ দ্য শেয়ার, ব্র্যাকেটে লিখলাম P0, অর্থাৎ শেয়ারের বর্তমান মূল্য বা P0 নির্ণয়। তো P0 নির্ণয় করার জন্য আমাদের প্রথমত গ্রোথ রেট বের করতে হবে। সো এখানে আমরা লিখবো অ্যাট ফার্স্ট ক্যালকুলেশন অফ গ্রোথ রেট, ব্র্যাকেটে লিখবো জি। উইনো দিয়ে আমরা জি বের করার সূত্র প্রয়োগ করব nth রুট, এই যে রুটের উপর এন আছে না, এটাকে বলা হয় nth রুট। nth রুট DPS1 ডিভাইড বাই DPS0, তারপরে -1 লিখতে হবে। আচ্ছা, এই সূত্রটা প্রয়োগ করে আমরা গ্রোথ রেট কখন বের করব? যখন আমাদের কাছে অতীতের 6 বছরের ডিভিডেন্ড দেওয়া থাকবে বা অতীতের 5 বছরের ডিভিডেন্ড দেওয়া থাকবে। হ্যাঁ, দ্যাটস মিন অতীতের একাধিক বছরের ডিভিডেন্ড যখন দেওয়া থাকবে, হ্যাঁ, তখন আমরা এই ফার্স্টেরটা লাস্টেরটা এই দুইটা ডিভিডেন্ড ব্যবহার করে আমরা হচ্ছে এই সূত্রের মাধ্যমে হচ্ছে গ্রোথ রেটটা নির্ণয় করতে পারি। ঠিক আছে? সো আমরা গ্রোথ রেট বের করার জন্য আমরা সূত্র প্রয়োগ করলাম nth রুট DPS1 ডিভাইড বাই DPS0 -1।
এখানে ডিপিএস ওয়ান বলতে আমরা কতকে বুঝবো? 2.87। এই যে আমাদের একদম লেটেস্ট যে ডিভিডেন্ডটা সেটা হচ্ছে ডিপিএস ওয়ান, আর একদম লাস্টের যে ডিভিডেন্ড সেটাকে আমরা বলবো বেজ ইয়ারের ডিভিডেন্ড, যাকে আমরা ডিভিডেন্ড পার শেয়ার জিরো বলবো। হ্যাঁ, ডিপিএস জিরো। তোমরা সালটা দেখবা, যেটা সবচেয়ে ওল্ড যে সালটা আছে, ওল্ড সাল, হ্যাঁ 2020 সালটা হচ্ছে সবচেয়ে ওল্ড। তো ওল্ড যে সালটা আছে সেই সালের ডিভিডেন্ডটাকে আমরা বলবো হচ্ছে ডিপিএস জিরো। আর লেটেস্ট যে সালটা থাকবে, হ্যাঁ একদম লেটেস্ট সাল, এটাকে আমরা বলবো হচ্ছে ডিপিএস ওয়ান। তাহলে আমাদের পাস্ট 6 ইয়ারের ডিভিডেন্ড প্রশ্নে দেওয়া আছে। এর মধ্যে সবচেয়ে ওল্ড হচ্ছে 2020-এর ডিভিডেন্ড, আর সবচেয়ে লেটেস্ট ডিভিডেন্ড হচ্ছে 25-এর যে ডিভিডেন্ডটা, অর্থাৎ 2.87। তো আমরা ওল্ড আর লেটেস্ট এই দুইটা ডিভিডেন্ডের মাধ্যমে গ্রোথ রেটটা বের করতে পারবো এই সূত্রের মাধ্যমে। আমাদের সূত্রটা কি? জি সমান এন থ্রুট ডিপিএস ওয়ান ডিভাইড বাই ডিপিএস জিরো মাইনাস ওয়ান। এখন ডিপিএস ওয়ান কোনটা? এই যে আমাদের 25 বরাবর যেই ডিভিডেন্ডটা আছে 2.87। সো 2.87 এটা হচ্ছে আমাদের ডিপিএস ওয়ান। আর ডিপিএস জিরো কত? ডিপিএস জিরো হচ্ছে একদম ওল্ড যে সালটা আছে তার যে ডিভিডেন্ড, অর্থাৎ 2.25। এই 2.25 হচ্ছে ডিপিএস জিরোর মান, এই যে 2.25। হ্যাঁ, রুট করার পরে এরপর মাইনাস ওয়ান লিখবো। হ্যাঁ, দেন আমাদের হচ্ছে রেজাল্ট আসবে 0.0499। আর এখানে মাইনাস ওয়ান করবো। আচ্ছা, এটা 0.04 আসবে না, এটা ওয়ান আসবে। ঠিক আছে, 1.0499, তার থেকে মাইনাস ওয়ান করলে আমাদের রেজাল্ট আসবে 0.0499 অথবা 4.99%। আচ্ছা, তাহলে আমাদের গ্রোথ রেটটা বের হয়ে গেছে। এখানে ডিপিএস ওয়ানটা আমি একটু দেখাই দিই। 2.87। আর ডিপিএস জিরো হবে, ডিপিএস জিরো হচ্ছে তোমার 2.25। আচ্ছা, টাইপিং একটু মিস্টেক হয়েছে। হ্যাঁ, এটা ডিপিএস জিরো, ডিপিএস জিরো হচ্ছে 2.25। আর এই স্মল এন, এন এর মানটা কত হবে? ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, অর্থাৎ অঙ্কের মধ্যে যে পাস্ট 6 ইয়ারের ডিভিডেন্ড আছে না, তো তুমি এন এর মান হচ্ছে 6, ওই 6 থেকে 1 বিয়োগ করবা, 5 আসবে স্মল এন এর মান। তো আমাদের সূত্রের মধ্যে স্মল এন 5ই বসাইতে হবে। তারপরে ক্যালকুলেশন করলে 4.99% আসলো। দেন আমরা পি জিরো বের করতে পারবো, লিখবো যে নাও উই নো। এখন আমরা জানি পি জিরো সমান ডি ওয়ান ডিভাইড বাই কে মাইনাস জি। ডি ওয়ান এর মান হচ্ছে এই যে এটা 3.02। তারপর কে এর মান আমাদের প্রশ্নে বলাই আছে 13%, আমরা 0.13 লিখলাম। আর জি এর মান হচ্ছে 0.0499। সো ক্যালকুলেট করলে আমাদের রেজাল্ট আসে টাকা 37.70। দেন আমরা হচ্ছে একটা মন্তব্য করে দিব, আমরা একটা মন্তব্য করে দিব। সো উই উড বি উইলিং টু পে টাকা 37.70 পার শেয়ার, অর্থাৎ আমরা শেয়ার প্রতি সর্বোচ্চ 37.70 টাকা পরিশোধ করব। এরকম একটা মন্তব্য আমাদের করে দিতে হবে। তো এই ছিল আমাদের প্রবলেম 20-এর এ নাম্বার রিকোয়ারমেন্ট। এখন আমাদের বি নাম্বার রিকোয়ারমেন্টে কি বলেছে? বি নাম্বার রিকোয়ারমেন্টে বলছে ইফ ইউ ক্যান আর্ন অনলি 10% অন সিমিলার রিস্ক ইনভেস্টমেন্ট, মানে সমজাতীয় রিস্ক ইনভেস্টমেন্ট থেকে তুমি যদি 10% আয় করতে পারো। তো সমজাতীয় রিস্ক ইনভেস্টমেন্ট থেকে তুমি যদি 10% আয় করতে পারো, তাহলে এই প্রজেক্টের জন্য তোমার প্রত্যাশা থাকবে 10% আয় করা। তাহলে এই 10%কে আমরা বলবো কেই। তো কেই মান যদি 10% হয়, হোয়াট ইজ দ্য মোস্ট ইউ উড বি উইলিং টু পে পার শেয়ার? তাহলে আমাদের এই শেয়ারের জন্য সর্বোচ্চ কত পরিশোধ করবা? তাহলে পি জিরো বাইর করতে হবে। দেন আমরা হচ্ছে এই শেয়ারের জন্য আমরা সর্বোচ্চ কত পরিশোধ করব সেই বিষয়টা মন্তব্য করে দিব। তাহলে আমরা এখানে লিখবো যে রিকোয়ারমেন্ট বি, হোয়েন কে ইকাল টু 10% অর 0.10, উই নো, আমরা জানি পি জিরো সমান ডি ওয়ান ডিভাইড বাই কে মাইনাস জি। সো আমাদের ডি ওয়ানের মান হচ্ছে 3.02, কে এর মান এখন হবে 0.10। যেহেতু রিকোয়ারমেন্ট বিতে বলে দিয়েছে সমজাতীয় রিস্ক ইনভেস্টমেন্ট থেকে আমরা 10% আয় করতে পারি, তাহলে এই প্রজেক্টের প্রত্যাশিত আয়ও 10% হওয়া উচিত। দ্যাটস মিন কে এর মান 10% বা 0.10, আর তার থেকে বিয়োগ যাবে 0.0499। সো ক্যালকুলেট করলে আমাদের 60.28% আসে, সরি 28 টাকা আসে, 60.28 টাকা আসে। হ্যাঁ, সো আমরা লিখবো সো ওয়েন কে 10%, যখন কে এর মান 10%, উই উড বি উইলিং টু পে টাকা 60.28 পার শেয়ার। আমরা শেয়ার প্রতি সর্বোচ্চ 60.28 টাকা পরিশোধ করতে রাজি আছি, বা আমরা পরিশোধ করব। আর রিকোয়ারমেন্ট সি তে আমাদের মন্তব্য করতে বলছিল যে কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট ইউর ফাইন্ডিংস ইন পার্টস এ অ্যান্ড বি। এ এবং বি তে তুমি যেই ফাইন্ডিংসটা পেয়েছো সেটা কম্পেয়ার করো অ্যান্ড ডিসকাস, বর্ণনা করো দ্য ইম্প্যাক্ট অফ চেঞ্জিং রিস্ক অন শেয়ার ভ্যালু। মানে রিস্ক চেঞ্জ হচ্ছে, রিস্ক চেঞ্জ বলতে আমরা এই যে কে এর মান চেঞ্জ হচ্ছে, একবার 13% ছিল আমরা শেয়ারের প্রাইস বের করেছিলাম, আবার একবার কে এর মান 10% ছিল আমরা শেয়ারের প্রাইস বের করেছি। তো এই যে রিস্কটা চেঞ্জ হচ্ছে, দ্যাটস মিন কে এর মান যে চেঞ্জ হচ্ছে, শেয়ারের ভ্যালুর উপর কেমন প্রভাব পড়ছে সে বিষয়ে মন্তব্য করতে বলছে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের কে এর মান যখন হচ্ছে 13%, এই যে 0.13, কে এর মান যখন 13%, তখন আমাদের শেয়ারের দাম আসে কত? 37.70। আর কে এর মান যখন কমে যাচ্ছে, অর্থাৎ 10%, অর্থাৎ 0.10, তখন আমাদের শেয়ারের দামটা হচ্ছে 60.28 বেড়ে যাচ্ছে। অর্থাৎ রিস্ক যদি কমে যায় তাহলে শেয়ারের দামটা আমার কি হচ্ছে? বেড়ে যাচ্ছে। তা আমরা লিখলাম যে আচ্ছা, এখানে লিখলাম যে রিস্ক ইনক্রিজ, মানে রিস্ক যদি বৃদ্ধি পায়, অর্থাৎ 13% দিয়ে আমরা মন্তব্যটা করতেছি। হ্যাঁ, যে 10-এর থেকে আমাদের রিস্ক যদি বাড়ে তাহলে শেয়ারের দামটা কমে যায়।
হ্যাঁ, অ্যাজ রিস্ক ইনক্রিজেস, যেহেতু শেয়ারের দামটা বৃদ্ধি পাচ্ছে, দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন ইনক্রিজেস, মানে কে এর মান যেহেতু বৃদ্ধি পাচ্ছে, কজিং দ্য শেয়ার প্রাইস টু ফল, তাহলে আমাদের শেয়ার প্রাইসটা কি হচ্ছে, নিম্নমুখী হচ্ছে। মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমাদের কে এর মান প্রশ্নের মধ্যে ধরো দুইটা দেওয়া আছে, একটা হলো 10% আর একটা হলো 13%। তো 10%-এ আমাদের শেয়ারের দাম হচ্ছে 60.28, আর 13%-এ আমাদের শেয়ারের দাম কমে হয়েছে 37.70। তাহলে রিস্ক বাড়তেছে, মানে রিকোয়ার রেট অফ রিটার্ন যখন বাড়তেছে তখন আমাদের শেয়ারের দামটা ফল করতেছে বা কমে যাচ্ছে। আমাদের 10%-এ কে এর মান যখন 10%, তখন আমাদের শেয়ার দাম 60 টাকা। আর যখন কে এর মানটা বেড়ে তোমার 13% হচ্ছে, তখন শেয়ারের দামটা কমে 37.70 টাকা। তাহলে রিস্ক যখন বাড়তেছে আমাদের শেয়ারের দামটা কি হচ্ছে, কমে যাচ্ছে। সো ওই বিষয়ে আমরা মন্তব্যটা করেছি যে অ্যাজ রিস্ক ইনক্রিজেস, যেহেতু আমাদের রিস্কটা বৃদ্ধি পাচ্ছে বলতে আমরা বুঝি ওই যে কে এর মান 10% থেকে যখন 13%-এ চলে যাচ্ছে, তো রিস্ক যখন বাড়তেছে, বা এটাকে আমরা বলতে পারি রিকোয়ার রেট অফ রিটার্ন যখন বাড়তেছে, কজিং দ্য শেয়ার প্রাইস টু ফল, তখন আমাদের শেয়ার প্রাইসটা কি হচ্ছে, ফল করছে বা কমে যাচ্ছে। যখন কে এর মান 10%, তখন শেয়ারের দামটা কি 60.28। আর যখন 13%, মানে রিস্কটা যখন বাড়লো বা কে এর মানটা যখন বাড়লো, তখন আমাদের শেয়ার দামটা 37 দশমিক সামথিং। তার মানে শেয়ার প্রাইসটা ফল করতেছে, কে এর মান যখন বাড়বে শেয়ার প্রাইসটা ফল করবে। এই বিষয়টা মন্তব্য আমাদের করে দিলাম রিকোয়ারমেন্ট সিতে। তো আশা করি প্রবলেম 20 সবাই বুঝতে পেরেছো। এখন আমরা প্রবলেম 21 নম্বর অঙ্কের সমাধান করব, ঠিক আছে? সো 21 নম্বর অঙ্কে বলা হয়েছে মৃদুল এন্টারপ্রাইজ হ্যাজ এ বিটা অফ 1.20। মৃদুল এন্টারপ্রাইজের বিটা হচ্ছে 1.20। তারপরে রিস্ক ফ্রি রেট আমাদের প্রশ্নে দেওয়া আছে 10%, এটা আরএফ এর মান। আর মার্কেট রিটার্ন দেওয়া আছে 14%, এটা আরএম এর মান। এখন বলছে দ্য কোম্পানি হুইচ প্ল্যান্স টু পে এ ডিভিডেন্ড অফ টাকা 2.60 পার শেয়ার ইন কামিং ইয়ার। আগামী বছর কোম্পানি শেয়ার প্রতি লভ্যাংশ পরিশোধ করবে 2.60 টাকা। এটা আমাদের D1 এর মান। ঠিক আছে, আমি একটু লিখে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে কি মৃদুল এন্টারপ্রাইজের বিটা হচ্ছে 1.20। তারপরে বলা আছে রিস্ক ফ্রি রেট মানে হচ্ছে আরএফ এর মান হচ্ছে তোমার 10%। তারপর মার্কেট রিটার্ন বা আরএম এর মান হচ্ছে 14%। এরপর বলা আছে দ্য কোম্পানি হুইচ প্ল্যান্স, কোম্পানি পরিকল্পনা করছে টু পে এ ডিভিডেন্ড অফ টাকা 2.50 পার শেয়ার ইন দ্য কামিং ইয়ার। আগামী বছর কোম্পানি শেয়ার প্রতি 2.60 টাকা লভ্যাংশ দিবে। তো আগামী বছরের লভ্যাংশকে আমরা D1 দ্বারা প্রকাশ করি। সো D1 এর মান 2.60 দেওয়া আছে। এন্টিসিপেটস দ্যাট ফিউচার ডিভিডেন্ডস উইল ইনক্রিজ অ্যাট অ্যান অ্যানুয়াল রেট consistent with that experience over the 2015 to 2021 period when following dividends were paid। আচ্ছা, এটা দিয়ে কি বুঝাইছে? যে এখান দিয়ে বুঝাইছে যে অ্যান্টিসিপেট দ্যাট ইস ফিউচার ডিভিডেন্ডস উইল ইনক্রিজ, মানে ভবিষ্যৎ ডিভিডেন্ড বৃদ্ধি পাবে অ্যাট এন অ্যানুয়াল রেট, মানে বার্ষিক একটা রেট দ্বারা আমাদের ভবিষ্যৎ ডিভিডেন্ড কি হবে, বৃদ্ধি পাবে। এখন বার্ষিক রেটটা বলতে কি বোঝাচ্ছে, এই যে বলে দিয়েছে কনসিস্টেন্ট উইথ দ্যাট এক্সপিরিয়েন্সড ওভার দ্য 2015 টু 2021 পিরিয়ড, মানে 2015 থেকে 2021 সালের যে ডিভিডেন্ড গুলো দেওয়া আছে, যে এখানে 2015 থেকে 21 সালের যে ডিভিডেন্ড গুলো দেওয়া আছে, এই ডিভিডেন্ডটা কিন্তু বাড়ছে। দেখো 15 সালে ডিভিডেন্ড কত ছিল, 1.73, তার থেকে একটু বেড়ে কত হয়েছে 16 সালে 1.80, তার থেকে একটু বেড়ে কত হয়েছে 1.82, তার থেকে আবার একটু বেড়েছে 1.95। তো 15 থেকে 21 এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডিভিডেন্ড একটু একটু করে বাড়ছে। তো এইখানে যে বৃদ্ধির হারটা আছে, এই রেট অনুযায়ী আমাদের ডিভিডেন্ড কি হবে, বৃদ্ধি পাবে। তার মানে আমরা একটা গ্রোথ রেট বের করে নিব। একটু আগে যে সূত্রটা ব্যবহার করেছি না, যে যখন একাধিক বছরে ডিভিডেন্ড দেওয়া থাকে তখন গ্রোথ রেট বের করার যে সূত্রটা আছে, ওই সূত্রটা প্রয়োগ করে আমরা একটা অ্যানুয়াল রেট বা একটা গ্রোথ রেট বের করব। এই গ্রোথ রেট দ্বারা আমাদের হচ্ছে ভবিষ্যৎ ডিভিডেন্ড গুলো বৃদ্ধি পেতে থাকবে। এখন বলছে ওয়ান দ্য ফলোইং ডিভিডেন্ডস ওয়ার পেড, মানে আমাদের নিম্নোক্ত ডিভিডেন্ড গুলো পেড করা হয়েছে। 2015 সালে পেড করা হয়েছিল 1.73, 2016 সালে আরেকটু বেশি ডিভিডেন্ড পরিশোধ করা হয়েছিল, 2017-তে আরেকটু বেশি পরিশোধ করা হয়েছে। এইভাবে আমাদের লাস্ট কয় বছর, 1 2 3 4 5 6 7 বছরের ডিভিডেন্ড আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। ঠিক আছে, তো এইখান থেকে আমি একটা গ্রোথ রেট বের করতে পারবো। আর সেই গ্রোথ রেটটাই আমাদের এই যে ফিউচার ডিভিডেন্ড উইল ইনক্রিজ অ্যাট এন অ্যানুয়াল রেট, আমাদের ভবিষ্যৎ ডিভিডেন্ড বৃদ্ধি পাবে এই অ্যানুয়াল রেট দ্বারা। অর্থাৎ আমি এই 7টা ডিভিডেন্ড ব্যবহার করে আমি যে গ্রোথ রেটটা বের করব, সেই গ্রোথ রেট দ্বারাই আমাদের ভবিষ্যৎ ডিভিডেন্ড ইনক্রিজ করবে। দ্যাটস মিন আমি একটা গ্রোথ রেট পেয়ে যাবো, এটা হলো বড় কথা। এখন বলছে ইউজ ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল সিএপিএম ব্যবহার করে ডিটারমাইন রিকোয়ার রিটার্ন অন মৃদুল স্টক। মৃদুল স্টকের রিকোয়ার রিটার্ন নির্ণয় করো। তো রিকোয়ার রিটার্ন মানে কেই, আমরা হচ্ছে কেই নির্ণয় করব সিএপিএম মডেলের সূত্র প্রয়োগ করে। তো সিএপিএম এর সূত্র ব্যবহার করে যদি কেই বের করতে চাই, তাহলে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই করতে হবে।
আমি লিখলাম ক্যালকুলেশন অফ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ব্র্যাকেটে লিখলাম কেই, উইনো দিয়ে আমরা কেই সূত্র বসালাম, আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। সো আর এফ এর মান হচ্ছে 0.10, এটা আমাদের প্রশ্নে দেওয়াই আছে যে আর এফ এর মান 10%, 0.10 লিখলাম। আর এম এর মান 14%, এটাও আমাদের প্রশ্নে দেওয়া আছে, 0.14 লিখলাম। মাইনাস আর এফ, আর এফ এর মান 0.10, আর বিটার মান হচ্ছে 1.20, এই যে বিটার মান 1.20 প্রশ্নে দেওয়া আছে। ক্যালকুলেশন করলে 14.80% হচ্ছে কেইর মান। রিকোয়ারমেন্ট বিতে বলছে ইউজিং কনস্ট্যান্ট গ্রোথ মডেল, কনস্ট্যান্ট গ্রোথ মডেল ব্যবহার করে। কনস্ট্যান্ট গ্রোথ মডেল মানে তোমাকে একটা গ্রোথ রেট অবশ্যই ব্যবহার করতে হবে, হ্যাঁ, যে গ্রোথ রেটটা প্রতি বছর সেম থাকবে। তো গ্রোথ রেট আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া নাই। আমরা এই যে লাস্ট 7 বছরের ডিভিডেন্ড আছে, এই ডিভিডেন্ডের তথ্য ব্যবহার করে আমরা একটা গ্রোথ রেট বের করব। সো সেই গ্রোথ রেটটা ব্যবহার করে আমাকে হচ্ছে বের করতে হবে, ইউজিং কনস্ট্যান্ট গ্রোথ মডেল ইউর ফাইন্ডিং ইন পার্ট এ এস্টিমেট দ্য ভ্যালু অফ মৃদুল স্টক। আচ্ছা, মৃদুল স্টকের ভ্যালু নির্ণয় করতে হবে। আমরা কনস্ট্যান্ট গ্রোথ মডেল এর সূত্র ব্যবহার করব, কনস্ট্যান্ট গ্রোথ মডেলের সূত্র ব্যবহার করে আমরা মিডল স্টকের কি বের করব, ভ্যালু বা বর্তমান মূল্য নির্ণয় করব। সো কনস্ট্যান্ট গ্রোথ মডেল ব্যবহার করতে গেলে আমাদের একটা গ্রোথ রেট অবশ্যই লাগবে। সো গ্রোথ রেটটা বের করব। আর রিকোয়ারমেন্ট এতে আমরা যে কেইটা বের করেছি সেই কেই তো অবশ্যই ব্যবহার করব। হ্যাঁ, গ্রোথ রেট কেই ব্যবহার করার মাধ্যমে আমরা হচ্ছে মিডল স্টকের ভ্যালু কত সেটা আমরা নির্ণয় করব। সো আমরা মিডল স্টকের ভ্যালুটা বের করার জন্য প্রথমে লিখলাম ক্যালকুলেশন অফ কারেন্ট প্রাইস অফ দ্য শেয়ার, শেয়ারের বর্তমান মূল্য নির্ণয়, দ্যাটস মিন পি জিরো নির্ণয়। এট ফার্স্ট ক্যালকুলেশন অফ গ্রোথ রেট, প্রথমত আমরা জি এর মান ক্যালকুলেট করব। সো উইনো দিয়ে আমরা হচ্ছে জি এর সূত্র বের করে দিলাম যে এন রুট ডিপিএস ওয়ান ডিভাইড বাই ডিপিএস জিরো মাইনাস ওয়ান। এখন এই ডিপিএস ওয়ান ডিপিএস জিরো এটা কত, এটা কিন্তু আমি একটু আগে বুঝিয়েছি। ডিপিএস ওয়ান হচ্ছে আমাদের এইখানে 2021 বরাবর যে ডিভিডেন্ডটা আছে 2.45, এটা হচ্ছে আমাদের ডিপিএস ওয়ান। আর একদম ওল্ড যেই সময়টা আছে 2015, এই ওল্ড এর যে ডিভিডেন্ডটা এটাকে আমরা হচ্ছে বেস ডিভিডেন্ড বলি বা ডিপিএস জিরো বলি। সো এটাকে আমরা লিখবো হচ্ছে 1.73 ডিপিএস জিরো, ডিভিডেন্ড পার শেয়ার জিরো। ঠিক আছে। আর স্মল এনটা বের করার সূত্র হচ্ছে ক্যাপিটাল এন মাইনাস ওয়ান, ক্যাপিটাল এন হচ্ছে 7, অঙ্কের মধ্যে 7টা বছর আছে। সো 7 - 1 দিলে 6 আসে। এরপর সূত্রের মধ্যে তুমি মান বসাই দিলা যে এন এর পরিবর্তে 6, ডিপিএস ওয়ান হচ্ছে 2.45 আর ডিপিএস জিরো হচ্ছে 1.73 মাইনাস ওয়ান। তারপর ক্যালকুলেট করলে আমাদের 5.97% আসে গ্রোথ রেট। সো গ্রোথ রেট বের করা হয়ে গেলে এখন আমরা শেয়ারের প্রাইস বের করতে পারবো। তো উইনো দিয়ে আমরা হচ্ছে প্রাইস বের করে ফেললাম যে পি জিরো সমান ডি ওয়ান ডিভাইড বাই কে মাইনাস জি, আমাদের রেজাল্ট আসে 29.45। আচ্ছা, এরপর রিকোয়ারমেন্ট সিতে মন্তব্য করতে বলেছে। সো মন্তব্যটা আমরা একটু দেখে আসি আসলে কি চাইছিল। এক্সপ্লেইন হোয়াট ইফেক্ট ইফ অ্যানি, মানে আমাদের একটা ইফেক্ট ব্যাখ্যা করতে বলছে যদি থাকে। এ ডিক্রিজ ইন বিটা, মানে বিটা যদি ডিক্রিজ করে, উড হ্যাভ অন দ্য ভ্যালু অফ মৃদুল স্টক, তাহলে মৃদুল স্টকের উপর কেমন প্রভাব পড়বে সেই ব্যাখ্যাটা করতে বলছে। বিটা ডিক্রিজ যদি করে তাহলে আমাদের মৃদুল স্টকের উপর কেমন প্রভাব পড়বে। সো এই জিনিসটা আমরা ব্যাখ্যা করে দেই। আমরা লিখেছি এ ডিক্রিজ ইন বিটা উড ডিক্রিজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। যদি বিটা ডিক্রিজ হয় তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্নও ডিক্রিজ হবে। ঠিক আছে, কারণ একটা জিনিস দেখো, আমাদের রিকোয়ার্ড রিটার্ন বের করার সূত্র কি, আমাদের কে ই বের করার সূত্র হচ্ছে আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা। এখন তুমি যদি এখানে বিটার আগে কমায় দাও, বিটার আগে যদি হ্রাস করো, বিটাটাকে যদি হ্রাস করো, তাহলে ফলাফলটাও কিন্তু আমাদের হ্রাসই আসবে, কে এর মানটাও কিন্তু হ্রাস পাবে। ঠিক আছে, সো আমরা ওইটাই লিখছি যে ডিক্রিজ ইন বিটা, যদি বিটা ডিক্রিজ হয় উড ডিক্রিজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, তাহলে আমাদের কে এর মানটাও হ্রাস পাবে। বিটা যদি ডিক্রিজ হয় তাহলে কিসের মান হ্রাস পাবে, কে এর মানও হ্রাস পাবে। বিটা যদি ডিক্রিজ হয় কে এর মানও হ্রাস পাবে। ওইটাই লিখলাম, এ ডিক্রিজ ইন বিটা উড ডিক্রিজ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। যদি বিটা ডিক্রিজ হয় তাহলে রিকোয়ার্ড রেট অফ রিটার্নও ডিক্রিজ হবে। আর আমরা জানি রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ডিক্রিজ হলে শেয়ারের প্রাইস কি হয়, শেয়ারের প্রাইসটা বেড়ে যায়। তাহলে আমরা লিখবো ইন হুইচ টার্ন উড ইনক্রিজ দ্য প্রাইস অফ স্টক, তাহলে আমাদের শেয়ারের প্রাইসটা কি হবে, বৃদ্ধি পাবে। ঠিক আছে, বিটা যদি ডিক্রিজ হয় আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নও ডিক্রিজ হবে। আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন ডিক্রিজ হলে আমাদের শেয়ার প্রাইস কি হয়, বেড়ে যায়। যেটা আমরা 20 নম্বর অঙ্কে দেখেছিলাম যে আমাদের 13%-এর শেয়ারের দামটা আসছিল 37, আর কে এর মান 10%-এ আসছিল প্রায় 62 বা 60-এর উপরে আসছিল। হ্যাঁ, তো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন যত কমে যাবে আমাদের শেয়ারের প্রাইসটা তত বেড়ে যাবে। এই জিনিসটা মাথায় রাখবা, এইভাবে একটা মন্তব্য করে দিবা সি নাম্বার রিকোয়ারমেন্টের জন্য। আচ্ছা, এরপরে আসো আমাদের 22 নম্বর অঙ্ক, এটা হোমওয়ার্ক থাকবে, একটু বুঝাই দিচ্ছি। ওকে, স্ক্রিনে আমরা 22 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে দ্য ক্লোজিং প্রাইস অফ দ্য শেয়ারস অফ এবিসি লিমিটেড অন ডিসেম্বর 31 প্রিভিয়াস ইয়ার ওয়াজ টাকা 25। প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর 31 এবিসি কোম্পানির শেয়ারের ক্লোজিং প্রাইস হচ্ছে 25 টাকা। তো এই 25 টাকা হচ্ছে আমাদের পি জিরোর মান। এই 25 টাকা হচ্ছে কি আমাদের পি জিরোর মান, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর 31 মানে হচ্ছে এটা বর্তমান বছরের শুরু। হ্যাঁ, সো আমাদের এই যে ক্লোজিং প্রাইস দেওয়া আছে ডিসেম্বর 31 তারিখ, এটা হচ্ছে আমাদের কিসের মান, পি জিরোর মান।
এখন বলছে ইট পেইড এ ডিভিডেন্ড ইট পেইড এ ইয়ার ইন ডিভিডেন্ড অ্যাজ ডিটেলড বিলো। আচ্ছা, বছর শেষের লভ্যাংশ, এটা ভবিষ্যৎ বোঝায়। বছর শেষের লভ্যাংশ, ইয়ার ইন ডিভিডেন্ড মানে কি, এ বছর যখন শেষ হবে, হ্যাঁ মানে বছর শেষ, বছর শেষ বলতে আমরা ভবিষ্যৎ বুঝি। তো বছর শেষের ডিভিডেন্ড নিচে দেওয়া আছে। সো আমরা দেখতে পাচ্ছি প্রথম বছর শেষে আমাদের ডিভিডেন্ড পাশের হচ্ছে 2.00, এটা D1 এর মান। দ্বিতীয় বছর শেষে আমাদের ডিভিডেন্ড হচ্ছে 2.00, এটা D2 এর মান। তৃতীয় বছর শেষে ডিভিডেন্ড 2.20, এটা D3 এর মান। চতুর্থ বছর শেষে আমাদের ডিভিডেন্ড 2.50, এটা D4 এর মান। পঞ্চম বছর শেষে ডিভিডেন্ড হচ্ছে 2.50, এটা D5 এর মান। তো আমাদের কাছে হচ্ছে 5 বছরের জন্য 5টা ইয়ার ইন ডিভিডেন্ড দেওয়া আছে। ইয়ার ইন ডিভিডেন্ড সবসময় কিন্তু ভবিষ্যতের ডিভিডেন্ড, কারণ ইয়ার ইন্ড বলতে আমরা বুঝি হচ্ছে বছরটা শেষ হবে, তাই না? তো বছরটা শেষ যখন হবে, হ্যাঁ সেটা তো অবশ্যই ভবিষ্যৎ। তো ইয়ার ইন ডিভিডেন্ড মানে হচ্ছে ভবিষ্যতের ডিভিডেন্ড। সো বছর শেষ, প্রথম বছর শেষে ডিভিডেন্ড এটা D1, দ্বিতীয় বছর শেষে ডিভিডেন্ড D2, এভাবে D3, D4, D5 প্রশ্নে দেওয়া আছে। এখন বলছে অ্যাট হোয়াট প্রাইস শুড অ্যান ইনভেস্টর সেল হিজ শেয়ার অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স। মানে 5 বছর শেষে একজন বিনিয়োগকারী তার শেয়ারটা কত দামে বিক্রি করবে বা বিক্রি করা উচিত। তো 5 বছর শেষে কত দামে বিক্রি করা উচিত, দ্যাটস মিন P5 বের করতে হবে। ঠিক আছে, 5 বছর শেষে হ্যাঁ একটা শেয়ার কত দামে বিক্রি করা উচিত, তার মানে আমাদের কি বের করতে হবে, P5 এর মান বের করতে হবে। এখন বলছে টু আর্ন এ কম্পাউন্ড রেট অফ রিটার্ন 15% অন হিজ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, টাকা হচ্ছে 25। আচ্ছা, ইনিশিয়াল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এটাকে P0 বলছে। ওই যে উপরে তো P0 একবার দেওয়াই আছে, আবারও P0 কথা বলছে। হ্যাঁ, তো বলছে যে 5 বছর শেষে আমাদের এই শেয়ারটা কত দামে বিক্রি করা উচিত, তার মানে P5 বের করতে বলছে, যেখানে আমাদের রিকোয়ার রিটার্ন দেওয়া আছে কয় পার্সেন্ট, 15%। আর P0 মান আরেকবারও বলে দিয়েছে 25 টাকা। ইগনোর কমিশন এন্ড ট্যাক্স, কমিশন এবং ট্যাক্সটাকে ইগনোর করো। তো যেহেতু আমাদের প্রশ্নের মধ্যে P0টা দেওয়া আছে, সো আমরা কি করব, এই P0 সূত্রটা বসাই দিয়েই আমরা P5 এর মান ক্যালকুলেট করব। তো আমি জাস্ট এখানে একটা হিংস দিয়েছি যে P0 সূত্রটাকে তুমি টেনে 5 পর্যন্ত নিয়ে যাবা। হ্যাঁ, কারণ এখানে তোমার পঞ্চম বছরের ডিভিডেন্ডটা তো দেওয়াই আছে, আবার পঞ্চম বছরের প্রাইসটা আমাকে বের করতে বলছে। সো আমাদের বাকি মানগুলো প্রশ্নের মধ্যে দেওয়াই আছে। তোমার P0 মান দেওয়া আছে D1, D2, D3, তারপরে হচ্ছে D4, D5, এগুলো সব দেওয়া আছে। কে এর মান প্রশ্নে দেওয়া আছে। হ্যাঁ, তো সব মান বসাই দিবা, তোমাদের হচ্ছে P5 এর মানটা বের হয়ে যাবে, ক্যালকুলেশন করলেই বের হয়ে যাবে। মানে এই অঙ্কের যে মূল কনসেপ্টটা সেটা হচ্ছে কি, যে আমাদের এবিসি কোম্পানি প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর 31 তারিখ, হ্যাঁ তাদের শেয়ারের ক্লোজিং প্রাইস দেখাচ্ছে কত, 25। সো এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার ডিসেম্বর 31 বা এই বছরের শুরু আমরা বলতে পারি। তো এটাকে আমরা P0 বলবো। তারপর ইয়ার ইন ডিভিডেন্ড মানে ভবিষ্যতের লভ্যাংশ নিচে দেওয়া আছে আমাদের D1, D2, D3, D4, D5, 5টা ডিভিডেন্ড দেওয়া আছে, এগুলো সব ভবিষ্যতের ডিভিডেন্ড। এখন বলছে যে অ্যাট হোয়াট প্রাইস শুড অ্যান ইনভেস্টর সেল হিজ শেয়ার অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 5। 5 বছর শেষে একজন বিনিয়োগকারী তার শেয়ার কত দামে বিক্রি করবে বা কত দামে বিক্রি করা উচিত, তার মানে P5 বের করতে হবে। হ্যাঁ, যেখানে আমাদের রিকোয়ার রিটার্ন মানে কে এর মান 15% আর P0 এর মান হচ্ছে 25 টাকা। ইগনোর কমিশন এন্ড ট্যাক্স, কমিশন এবং ট্যাক্সটাকে ইগনোর করতে বলছে। তো যেহেতু প্রশ্নে P0 দেওয়া আছে, আমরা P0 সূত্রটাকে একদম টেনে 5 পর্যন্ত নিয়ে যাব, তাহলেই তো P5টা বের করা পসিবল, তাই না? বাকি সব ইনফরমেশন আমাদের প্রশ্নে দেওয়া আছে, ক্যালকুলেট করলে আমাদের P5 এর রেজাল্ট আসবে 35.46। তো এই 22 হোমওয়ার্ক থাকবে, আর 2টা অঙ্ক করাবো, সেটা হচ্ছে প্রিফার্ড স্টকের 2টা অঙ্ক আছে। আমি প্রিফার্ড স্টকের 2টা অঙ্ক করাই দিব, তাহলে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমাদের এইখানে দেখতে পাচ্ছি প্রিফার্ড স্টকের 2টা ফর্মুলা আছে। প্রথমে লিখেছি ভ্যালুয়েশন অফ প্রিফার্ড স্টক। এখন ভ্যালুয়েশন অফ প্রিফার্ড স্টকের বিষয়টা কি, যে প্রিফার্ড স্টকের মূল্যায়ন করতে বলবে, অর্থাৎ প্রিফার্ড স্টকের বর্তমান মূল্য কত সেটা বের করতে বলবে। তো প্রিফার্ড স্টকের বর্তমান মূল্য বের করার জন্য আমাদের কাছে 2 ধরনের ফর্মুলা আছে। আমরা প্রথম যে ফর্মুলাটা দেখতে পাচ্ছি ভ্যালু অফ প্রিফার্ড স্টক, প্রিফার্ড স্টকের ভ্যালু বের করতে বলবে বা প্রিফার্ড স্টকের বর্তমান মূল্য কত বের করতে বলবে। হ্যাঁ, তখন আমরা চাইলে ভিপি সমান সমান ডিপি বাই কেপি সূত্র প্রয়োগ করতে পারি, অথবা ভ্যালু অফ প্রিফার্ড স্টকের আরেকটা সূত্র আছে। হ্যাঁ, অথবা আমরা এই সেকেন্ড সূত্রটাও প্রয়োগ করতে পারি। এখন কখন কোন সূত্র প্রয়োগ করব এটা আমাদের জানতে হবে। আমি পাশে লিখে দিয়েছি পারপিচুয়াল অথবা উইদাউট ম্যাচুরিটি পিরিয়ড। মানে অঙ্কের মধ্যে যদি বলা থাকে যে এই প্রিফার্ড স্টকটা হচ্ছে পারপিচুয়াল প্রিফার্ড স্টক, সেই ক্ষেত্রে ওই প্রিফার্ড স্টকের ভ্যালু বের করার জন্য আমরা ভিপি সমান সমান ডিপি বাই কেপি এই সূত্র প্রয়োগ করব। অথবা অঙ্কের মধ্যে যদি উইদাউট ম্যাচুরিটি পিরিয়ড না থাকে, তখন আমরা হচ্ছে প্রিফার্ড স্টকের ভ্যালু বের করার জন্য ভিপি সমান সমান ডিপি বাই কেপি এই সূত্রটা প্রয়োগ করব। তো আমরা পাশে একটা নোট লিখে দিতে পারি যে অঙ্কে অঙ্কে নাম্বার অফ ইয়ার্স উল্লেখ থাকবে না।
অর্থাৎ যেই অঙ্কে আমাদের প্রিফারেন্স স্ট্রোকের যেই অঙ্কে নাম্বার অফ ইয়ার্স পাবো না, বুঝতে হবে ওই প্রিফারেন্স স্ট্রোক হচ্ছে পারপিচুয়াল প্রিফারেন্স স্ট্রোক। আর পারপিচুয়াল প্রিফারেন্স স্ট্রোকের যদি ভ্যালু বের করতে চাও, সেই ক্ষেত্রে সূত্র প্রয়োগ করতে হবে ভিপি সমান সমান ডিপি বাই কেপি। এখানে ডিপি মানে হচ্ছে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স স্ট্রোক, যেটা আমাদের অঙ্কে দেওয়া থাকবে। আর কেপি মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি অফ প্রিফারেন্স স্ট্রোক, হ্যাঁ, যাকে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। কেপির মানও আমাদের অঙ্কে দেওয়া থাকবে। সো ডিপি কে কেপি দিয়ে ভাগ করলে আমরা প্রিফারেন্স স্ট্রোকের ভ্যালু কত সেটা জানতে পারবো। আচ্ছা, দ্বিতীয় যে সূত্রটা আছে ভ্যালু অফ প্রিফারেন্স স্টকের ভ্যালু বের করার আরেকটা যে সূত্র আছে, এই সূত্রটা কখন প্রয়োগ করব? এখানে বলা আছে রিডিমেবল এর বাংলা অর্থ হচ্ছে পরিশোধযোগ্য। মানে যেই প্রিফারেন্স স্টকের মেয়াদ আছে ওই প্রিফারেন্স স্টককে রিডিমেবল প্রিফারেন্স স্টক বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট মেয়াদ শেষে কোম্পানি প্রিফারেন্স স্টকের মূল্যটা যে প্রিফারেন্স স্টক হোল্ডার তাকে শোধ করে দেয়। ঠিক আছে? তো রিডিমেবল প্রিফারেন্স স্টক এটা হলো অঙ্কের মধ্যে যদি প্রিফারেন্স স্টকের মেয়াদ থাকে, সেই প্রিফারেন্স স্টককে আমরা বলি রিডিমেবল প্রিফারেন্স স্টক। এই যে পাশে লিখে দিয়েছি উইথ ম্যাচুরিটি পিরিয়ড, মানে যেই প্রিফারেন্স স্টকের ম্যাচুরিটি পিরিয়ড থাকবে ওই প্রিফারেন্স স্টকটাকে আমরা বলবো হচ্ছে রিডিমেবল প্রিফারেন্স স্টক। আর রিডিমেবল প্রিফারেন্স স্টকের যদি ভ্যালু বের করতে চাই, তাহলে ভিপি সমান সমান এই বড় সূত্রটা প্রয়োগ করতে হবে। এই আমরা চাইলে পাশে একটা নোট লিখে রাখতে পারি, অঙ্কে নাম্বার অফ ইয়ার্স দেয়া থাকবে। অঙ্কে নাম্বার অফ ইয়ার্স দেয়া থাকবে। যদি অঙ্কে নাম্বার অফ ইয়ার্স দেওয়া থাকে বা ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া থাকে, তখন বুঝতে হবে সেই প্রিফারেন্স স্টক হচ্ছে রিডিমেবল প্রিফারেন্স স্টক। যদি রিডিমেবল প্রিফারেন্স স্টকের বর্তমান মূল্য কত বের করতে বলে, তখন আমরা ভিপি বের করব। ভিপি বের করার সূত্র হচ্ছে ডিপি সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 ডিভাইড বাই 1 প্লাস কেপি হোল টু দি পাওয়ার এন ডিভাইড বাই কেপি প্লাস এমভি ডিভাইড বাই 1 প্লাস কেপি হোল টু দি পাওয়ার এন। আমরা এই সূত্র প্রয়োগ করে প্রিফারেন্স স্ট্রোকের ভ্যালু নির্ণয় করতে পারবো। তো এই দুইটা সূত্রের আলোকে হচ্ছে আমরা দুইটা অঙ্কের সমাধান করি। হ্যাঁ, দুইটা অঙ্ক সমাধান করলেই প্রিফারেন্স স্ট্রোক রিলেটেড যে কোনো অঙ্ক আসলে পারা যাবে। তো আমাদের শীটের 23 নাম্বার যে অঙ্কটা আছে, 23 নাম্বার অঙ্কটা আমরা একটু দেখি। 23 নাম্বার অঙ্কে বলা হয়েছে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ প্রিফারেন্স স্টক। একটা প্রিফারেন্স স্টকের ভ্যালু কত সেটা জানতে চাইছে, তার মানে ভিপি কত সেটা জানতে চাইছে। হোয়ার দ্য ডিভিডেন্ড রেট ইজ 16%, যেখানে ডিভিডেন্ড রেট লভ্যাংশের হার দেওয়া আছে 16% অন টাকা 1000 পার ভ্যালু, যার পার ভ্যালু বা লিখিত মূল্য হচ্ছে 1000 টাকা। তাহলে 1000 টাকার উপর বছরে 16% লভ্যাংশ পাওয়া যায়। ওই প্রিফারেন্স স্টকের ভ্যালু কত বের করতে বলছে। অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট ফর এ স্টক অফ দিস লেভেল ইজ 12%। অ্যাপ্রোপ্রিয়েট ডিসকাউন্ট রেট দেওয়া আছে 12%। এই ডিসকাউন্ট রেট, তারপরে কস্ট অফ প্রিফারেন্স স্টক, এগুলোকে আমরা কেপি ধারা প্রকাশ করব। তো কেপির মান আমাদের প্রশ্নে দেওয়া আছে 12%। তো অঙ্কে যা যা আছে আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের অঙ্কের মধ্যে বলছে ভ্যালু অফ প্রিফারেন্স স্টক অর্থাৎ ভিপি কত সেইটা নির্ণয় করতে হবে। অঙ্কের মধ্যে ডিভিডেন্ড রেট দেওয়া আছে 16%, আর ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। আমরা ফেস ভ্যালুর সাথে ডিভিডেন্ড রেট গুণ করলে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স স্টক বা ডিপির মান পেয়ে যাব। অর্থাৎ 1000-এর 16% যদি আমরা করি, তাহলে হচ্ছে 160 টাকা হচ্ছে এক বছরের লভ্যাংশ। মানে এক একটা প্রিফারেন্স স্টক থেকে বছরে 160 টাকা লভ্যাংশ পাওয়া যায়। সো ডিপির মান হচ্ছে 160 টাকা। আর প্রিফারেন্স স্টকের ক্ষেত্রে ডিসকাউন্ট রেট বা কস্ট অফ প্রিফারেন্স স্টক এগুলাকে আমরা হচ্ছে কেপি দ্বারা প্রকাশ করব। সো আমাদের অঙ্কে কেপির মান দেওয়া আছে 12%। এখন আমাদের অঙ্কের মধ্যে নাম্বার অফ ইয়ার্স বা ম্যাচুরিটি পিরিয়ড উল্লেখ নাই। তা আমি তো বলেই দিয়েছি নাম্বার অফ ইয়ার্স ম্যাচুরিটি পিরিয়ড এগুলো যদি প্রশ্নে না থাকে, তাহলে বুঝে নিতে হবে এই প্রিফারেন্স স্টক হচ্ছে পারপিচুয়াল প্রিফারেন্স স্টক। আর পারপিচুয়াল প্রিফারেন্স স্টকের যদি ভিপি বের করতে বলে, তাহলে ডিপি বাই কেপি সূত্রটা প্রয়োগ করতে হয়। আমরা প্রথমে গিভেনটা লিখে ফেলি যে ফেস ভ্যালু দেওয়া আছে 1000 টাকা। হ্যাঁ, এই যে ফেস ভ্যালু 1000 টাকা দেওয়া আছে। তারপর ডিভিডেন্ড রেট হচ্ছে 16%, এই যে ডিভিডেন্ড রেট 16% লিখলাম। ফেস ভ্যালু এবং ডিভিডেন্ড রেট লেখার পরপরই আমরা ডিভিডেন্ড অফ প্রিফারেন্স স্টক বা ডিপির মানটা বের করে ফেলবো। তো ডিপি বের করার নিয়ম কি, ফেস ভ্যালুর সাথে ডিভিডেন্ড রেট গুণ করতে হয়। অর্থাৎ 1000-এর সাথে 16% গুণ করবা, 160 টাকা হবে ডিভিডেন্ড অফ প্রিফারেন্স স্টক বা ডিপির মান। এরপরে আমাদের ডিসকাউন্ট রেট বা কেপির মান দেওয়া আছে 12%। তো আমি ডিসকাউন্ট রেট কেপি ইকাল টু 12% লিখলাম। 100 দিয়ে ভাগ করলে সেটা 0.12 হয়ে যাবে। হ্যাঁ, মানে কেপিটা আমরা সবসময় দশমিকে রাখবো আর কি। সো 12কে 100 দিয়ে ভাগ করলে 0.12 হবে। এরপর লিখবো ভ্যালু অফ প্রিফারেন্স স্টক ভিপি সমান সমান হোয়াট উই নো দিয়ে আমরা ভিপি সূত্র বসাবো ডিপি বাই কেপি। ডিপির মান হচ্ছে 160 আর কেপির মান হচ্ছে 0.12। আমরা 160কে 0.12 দিয়ে ভাগ করব, 1333.33। ঠিক আছে, 1333.33, এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। আমরা কি 23 নম্বর অঙ্ক বুঝতে পেরেছি?
আশা করি 23 বুঝতে পারছি সবাই। 24 নম্বর অঙ্কটা করা লাগবে না, ওইটা কাইটে দিও। 24 লাগবে না, আমরা 25 নম্বর অঙ্কের সমাধান করা শিখি। আচ্ছা, স্ক্রিনে আমরা 25 নম্বর অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এ ফার্ম ওয়ান্টস টু সেল ইটস প্রিফার্ড স্টক। একটা ফার্ম তাদের প্রিফার্ড স্টক বিক্রি করতে চায় অ্যাট ইটস পার ভ্যালু, পার ভ্যালুতে। মানে একটা ফার্ম তাদের প্রিফার্ড স্টক পার ভ্যালুতে বিক্রি করতে চায়, আর পার ভ্যালু হচ্ছে 1000 টাকা, উইথ এ ডিভিডেন্ড অফ 15% পার শেয়ার, এবং ডিভিডেন্ড রেট হচ্ছে 15%, প্রতি শেয়ারে 15% লভ্যাংশ পাওয়া যায়। তো এই লাইন থেকে আমরা কি কি পাইলাম? এখানে বলছে যে এ ফার্ম ওয়ান্টস টু সেল ইটস প্রিফার্ড স্টক অ্যাট ইটস পার ভ্যালু অফ টাকা 1000। বলছে একটা ফার্ম তাদের প্রিফার্ড স্টক বিক্রি করতে চায় পার ভ্যালু 1000 টাকায়। এই যে সেলসের পর কিন্তু অ্যাট প্রিপোজিশন বসে, তাহলে বিক্রয় মূল্য কোনটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবা। সেলস অ্যাট, এই সেলস অ্যাট এর পর যেই টাকাটা থাকবে ওইটি হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে সেলস অ্যাট ইটস পার ভ্যালু অফ টাকা 1000, মানে 1000 টাকা ফেস ভ্যালুতেই প্রিফার্ড স্টক বিক্রি করতে চায় একটা ফার্ম। তাহলে ফেস ভ্যালু 1000 টাকা, আবার বিক্রয় মূল্য 1000 টাকা। এখন বলছে যে উইথ এ ডিভিডেন্ড অফ 15% পার শেয়ার। আচ্ছা, বছরে 15% লভ্যাংশ পাওয়া যায় এই প্রিফার্ড স্টক থেকে। এখন বলছে ম্যাচুরিটি অফ দ্য স্টক ইজ 10 ইয়ার্স। আচ্ছা, এই 10 ইয়ার্সটা খুবই ইম্পর্টেন্ট। প্রিফার্ড স্টকের ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 10 বছর। যেহেতু ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে সেহেতু এটা রিডিমেবল প্রিফার্ড স্টক। যদি রিডিমেবল প্রিফার্ড স্টকের ভ্যালু বের করতে বলে তখন আমাদের এই বড় সূত্রটা প্রয়োগ করে প্রিফার্ড স্টকের ভ্যালু বের করতে হয়। এখন বলছে ইফ ইউ রিকোয়ার রেট অফ রিটার্ন ইজ 20%। রিকোয়ার রেট অফ রিটার্ন এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রিফার্ড স্টকের ক্ষেত্রে প্রত্যাশিত আয়ের হারকে আমরা কেপি দ্বারা প্রকাশ করি। সো কেপির মান আমাদের প্রশ্নে 20% দেওয়া আছে। হোয়াট শুড বি দ্য প্রাইস অফ প্রিফার্ড স্টক? প্রিফার্ড স্টকের প্রাইস কত হওয়া উচিত, তার মানে ভিপি কত জানতে চাইছে। ঠিক আছে, প্রিফার্ড স্টকের প্রাইস কত হওয়া উচিত, তার মানে ভিপি কত জানতে চাইছে। অ্যান্ড উড ইউ বাই দ্য শেয়ার? তুমি কি এই শেয়ারটা ক্রয় করবা? আরেকটা মন্তব্য করতে হবে। তো অঙ্কের মধ্যে যা যা আছে আরেকবার একটু খেয়াল করো। অঙ্কের মধ্যে বলে দিছে যে তুমি একটা প্রিফার্ড স্টক বিক্রি করতে চাও কত টাকায়? পার ভ্যালু 1000 টাকা, তুমি 1000 টাকাতেই বিক্রি করতে চাও। এখন বলছে যে ডিভিডেন্ড রেট যদি 15% হয়, ডিভিডেন্ড রেট 15% যদি হয় তাহলে ডিভিডেন্ডের পরিমাণটা কত? ডিপির মানটা কত হবে? ডিপির মানটা হবে 1000-এর 15% বা 150 টাকা। তারপর ম্যাচুরিটি পিরিয়ড আমাদের প্রশ্নে দেওয়া আছে। ঠিক আছে, ম্যাচুরিটি পিরিয়ড দেওয়া আছে 10 বছর। তার মানে এটা রিডিমেবল প্রিফার্ড স্টকের অঙ্ক। রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া আছে 20%, এটা কেপির মান। ঠিক আছে, মানে ডিভিডেন্ড রেট ছাড়া অন্য যেই পার্সেন্টেজটা প্রশ্নে থাকবে ওইটি কেপির মান। আমাদের অঙ্কে ডিভিডেন্ড রেট তো আছেই 15%, এরপরে যেই নামেই থাকুক, এখানে যদি অপরচুনিটি কস্ট নামে থাকে 20%, ওইটাই কেপির মান। রিকোয়ার রেট অফ রিটার্ন নামে থাকে কেপির মান। হ্যাঁ, কস্ট অফ প্রিফার্ড স্টক যদি থাকে সেটাই কেপির মান। তার মানে ডিভিডেন্ড রেট বাদে অন্য পার্সেন্টেজটাকে আমরা কেপি দ্বারা প্রকাশ করব। এখন বলছে হোয়াট শুড বি দ্য প্রাইস অফ প্রিফার্ড স্টক? এই প্রিফার্ড স্টকের প্রাইস কত হওয়া উচিত? তো ভিপি যত বেরোবে আমি বলবো এই প্রিফার্ড স্টকের প্রাইস এত হওয়া উচিত। যদি ভিপি 800 বের হয় তাহলে বলবো এই প্রিফার্ড স্টকের দাম 800 হওয়া উচিত। ঠিক আছে, এরপরে বলছে যে তুমি কি এই শেয়ারটা কিনবা? তো আমি শেয়ার কিনবো কি কিনবো না এটার জন্য আমার ভিপির রেজাল্টটা জানা লাগবে। ঠিক আছে, ওরা বিক্রি করতে চাচ্ছে কত টাকায়? ওরা বিক্রি করতে চাচ্ছে 1000 টাকায়। আমি যদি দেখি ভিপির মান 1000-এর বেশি আছে, ঠিক আছে, 1000 বা 1000-এর বেশি আছে, তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি এই প্রিফার্ড স্টক কিনতে চাই। কারণ ভিপির মান যদি ধরো 1200 হয়, ঠিক আছে, 1200 টাকা শেয়ার যদি 1000 টাকায় বিক্রি হয় তাহলে অবশ্যই তো আমি শেয়ারটা কমে পাচ্ছি, তাহলে কিনে ফেলবো। ভিপির মান যদি 1200 হয় এর অর্থ কি, যে এটা সূত্র দিয়ে ক্যালকুলেট করে দেখলাম এই শেয়ারটার দাম আসলে 1200 টাকা হওয়া উচিত। হ্যাঁ, বা এটা ন্যায্য দাম 1200 টাকা। আমি সূত্র দিয়ে যেটা বের করব ওইটাই হচ্ছে ন্যায্য দাম। ঠিক আছে, সো আমি দেখলাম যে এটা ন্যায্য দাম হওয়া দরকার কত? 1200। কিন্তু 1200 টাকার শেয়ার কোনো কারণে 1000 করে বিক্রি হচ্ছে। 1200 টাকার জিনিস যদি 1000 করে বিক্রি হয় অবশ্যই কিনবো। 1200 টাকার শেয়ার যদি 1000 করে বিক্রি হয়, কমে বিক্রি হচ্ছে, কিনলেই তো 200 করে লাভ পেয়ে যাচ্ছি হিসাবে, তাই না? সো আমি তখন কিনবো। আর যদি দেখি যে শেয়ারের দামটা হচ্ছে 900, তাহলে 900 টাকার শেয়ার আমি কি 1000 টাকা দিয়ে কিনবো? ওরা তো বিক্রি করতে চাচ্ছে 1000 টাকায়। ওরা বিক্রি করতে চাচ্ছে 1000 টাকায়। আমি যদি দেখি 900 টাকা শেয়ারের দাম, ভিপি যদি 900 বের হয়, তাহলে আমি বুঝবো যে এই শেয়ারটার দাম আছে 900। 900 টাকার জিনিস আমি কখনোই 1000 দিয়ে কিনবো না। তখন আমি বলবো যে আমি শেয়ার কিনবো না। তো আসো আমরা এখন একটু ভিপিটা বের করে দেখি যে কত রেজাল্ট আসে।
প্রথমত গিভেন দিয়ে আমরা ফেস ভ্যালু লিখবো 1,000 টাকা, এই যে 1,000 টাকা ফেস ভ্যালু, তারপর ডিভিডেন্ডের 15%, আমি ডিভিডেন্ডের 15% লিখবো। তারপর লিখবো ডিভিডেন্ড অফ প্রিফার্ড স্টক, ডিপি, ডিপি কত হবে 1,000-এর 15%, এই যে 1,000-এর 15% 150 টাকা। তারপর লিখতে হবে ম্যাচুরিটি পিরিয়ড, এন এর মান 10, তারপরে ম্যাচুরিটি ভ্যালু, অঙ্কের কোথাও ম্যাচুরিটি ভ্যালু দেওয়া নাই, তাহলে যেইটা ফেস ভ্যালু সেটি হবে ম্যাচুরিটি ভ্যালু, এই যে ফেস ভ্যালু 1,000, এই 1,000 টাকাই হবে ম্যাচুরিটি ভ্যালু, ঠিক আছে, আমরা 1,000 টাকা বসাই দিলাম। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন 20% দেওয়া আছে, 20% অথবা 0.20, এটা কেপির মান, আর ভ্যালু অফ প্রিফারেড স্টক ভিপি সমান সমান হোয়াট। যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ড আছে, যেহেতু আমাদের অঙ্কের মধ্যে ম্যাচুরিটি পিরিয়ড আছে, সেহেতু এটা হচ্ছে রিডিমেবল প্রিফারেড স্টক। সো ভিপি বের করার জন্য আমরা সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করলাম। তারপরে মান বসাবো, রেজাল্ট আসবে 790.38 টাকা, ঠিক আছে, 790.38 টাকা। চাইলে এখানে টি কে লিখে দিতে পারো। এখন 790 টাকার শেয়ার তুমি কি 1,000 টাকা করে কিনবা? মানে তুমি হিসাব করে বের করছো, অনেক কষ্ট করে হিসাব টিসাব করছো, করে বের করছো যে এই শেয়ারটার দাম আছে 790.38। এখন এই 790.38 টাকার শেয়ার বাজারে যদি 1,000 করে বিক্রি হয়, অবশ্যই আমি কিনবো না। 700 টাকার জিনিস আমি কেন 1,000 দিয়ে কিনবো? আমি কিনবো না। তো কমেন্টে লিখবো দা, প্রথম উত্তরটা হচ্ছে এটা যে শেয়ারের প্রাইস কত হওয়া উচিত। আমি বলবো দ্য প্রাইস অফ প্রিফার্ড স্টক শুড বি টাকা 790.38, এই শেয়ারের দাম 790.38 টাকা হওয়া উচিত। এরপরে বলছিল না যে আমি শেয়ার কিনবো কিনা, আমি বলবো যে উই শুড নট বাই দ্য শেয়ার, আমাদের এই শেয়ারটা কেনা উচিত না, বিকজ ইস্টিমেটেড প্রাইস অফ প্রিফার্ড স্টক ইজ লোয়ার দেন কারেন্ট সেলিং প্রাইস। ইস্টিমেটেড প্রাইস অফ প্রিফার্ড স্টক মানে আমি যেই শেয়ারটা ইস্টিমেট করছি আর কি, নির্ণয় করছি, ইস্টিমেটেড প্রাইস অফ প্রিফার্ড স্টক ইজ লোয়ার দেন কারেন্ট সেলিং প্রাইস, মানে আমাদের নির্ণীত মূল্যটা ছোট, কার থেকে ছোট, কারেন্ট সেলিং প্রাইজের চেয়ে আমাদের নির্ণীত মূল্যটা ছোট। যেহেতু ভিপির মান আমি ক্যালকুলেশন করছি, ওই সেলিং প্রাইজের চেয়ে যেহেতু আমাদের ভিপির মানটা ছোট, তাহলে আমি হচ্ছে শেয়ারটা কিনবো না, কারণ এটার দাম অ্যাকচুয়ালি আছে 790.38 টাকা, ঠিক আছে। সো এর চেয়ে বেশি দামে যদি বিক্রি হয় তাহলে ওই শেয়ার আমার কেনা ঠিক হবে না। কিনতাম কখন, যদি বাজারে ধরো 500 টাকা করে বিক্রি হতো, তাহলে আমি দেখতাম 790 টাকার শেয়ার 500 করে বিক্রি হচ্ছে, তখন আমি কিনে ফেলতাম। কিন্তু 790 টাকার শেয়ার যখন বাজারে 1,000 করে বিক্রি হচ্ছে, বেশি দামে বিক্রি হচ্ছে, তখন আমি ওই শেয়ার কিনবো না। এই জন্য আমরা লিখবো উই শুড নট বাই দ্য শেয়ার, আমাদের এই শেয়ার কেনা উচিত না, বিকজ এস্টিমেটেড প্রাইস ইজ লোয়ার দেন কারেন্ট সেলিং প্রাইস, নির্ণীত মূল্য কারেন্ট সেলিং প্রাইসের চেয়ে ছোট, এই জন্য আমরা এই শেয়ারটা কিনবো না। তো তোমরা হচ্ছে এই 25 পর্যন্ত হচ্ছে হোমওয়ার্ক করে ফেলবা, ঠিক আছে, শীটে 25টা অঙ্কই আছে, এই 25 পর্যন্ত হোমওয়ার্ক করে ফেলো। আজকের ক্লাস এই পর্যন্তই ছিল, আজকের ক্লাস শেষ করে দিচ্ছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।